ফ্রক বানিয়ে দিস তো। ক্ষমা করবে ইগলি দিদি, আমার কাছে সময় নেই, কারণ আমাকে টিয়ে দিদি জামা বানাতে দিয়েছে। তুমি আমার প্রতিবেশী কণিকাকে তোমার জামা বানাতে দিতে পারো। ইগলি আর কিছু না বলে কণিকার কাছে যায়। ইগলি দিদি, তুমি চিন্তা করো না, অনেক সুন্দর করে তোমার জামা বানাবো। তুমি কালকে এসে নিয়ে যেও, কেমন? ইগলি চলে যায়। কণিকা জামা সেলাই করতে শুরু করে। কিছুক্ষণ পর যজ্ঞ একটা খাঁচায় দুটো ইঁদুর আর কিছু মিষ্টি নিয়ে আসে। আরে যজ্ঞ, ইঁদুর কেন এনেছো? ইঁদুর দিয়ে কি করবে তুমি? আরে বলছি এবার শোনো, কেন এনেছি এই দুটো ইঁদুর। আমি রাতের আধারে টুনির ঘরে ছেড়ে দিয়ে আসবো, আর ইঁদুর টুনির ঘরে জামা কাপড় সব কেটে টুকরো টুকরো করে দিবে, আর টিয়ে টুনিকে পুরস্কারের পরিবর্তে সাজা দিবে। হা হা হা। আরে বাহ, দারুণ বুদ্ধি তো। আমি বরং মিষ্টিগুলো রেখে আসি, কালকে টুনির শাস্তির পর পেট ভরে খাবো। কণিকা মিষ্টিগুলো রেখে দেয়। রাতের বেলা যজ্ঞ তার বুদ্ধিমতো ইঁদুর দুটোকে টুনির ঘরে ছেড়ে দিয়ে চলে যায়। ইঁদুর দুটো টুনির ঘরের এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। টুনি তখন ঘুমিয়েছিল। কিছুক্ষণ ছোটাছুটি করার পর একটা ইঁদুর আরেকটা ইঁদুরকে বলতে থাকে, আরে বন্ধু, এই ঘরে তো অনেক খুঁজলাম, কিন্তু কোনো খাবার পেলাম না। এখন কি করব বলতো? আমার খুব ক্ষুধা পেয়েছে। আরে বন্ধু, আমরা যে ঘর থেকে এসেছি সেই ঘরে মিষ্টি আছে, চল চল ওই ঘরে চল। ইঁদুর দুটো কণিকার যজ্ঞর ঘরে যায়, আর ওরা মিষ্টি খায়। মিষ্টি খাওয়া শেষে বলতে থাকে, পেট তো বললো, এবার আমার দাঁত দিয়ে কিছু কাটতে ইচ্ছে করছে। ওই দেখ নতুন জামা, চল কাটতে শুরু করি। ইঁদুর দুটো ইগলির জামাটা কাটতে শুরু করে। ইগলি দিদি, অনেক সুন্দর জামা বানিয়েছি, আমাকে কিন্তু পুরস্কার দিতে হবে। আসলে জামাটার জায়গায় জায়গায় ফুটো দেখে ইগলি অনেক রেগে যায়। এই, আমার জামা বানিয়েছিস শয়তান! আমার সাধের জামাটা নষ্ট করে দিয়েছিস তুই। কণিকা, এটা কি? মনে হচ্ছে ইঁদুরগুলো আমাদের ক্ষতি করেছে। ইগলি দিদি, আমাদের ক্ষমা করে দাও। ইগলি যজ্ঞ আর কণিকাকে মারতে থাকে, আর মারতে মারতে আহত করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি টিয়ের জামা নিয়ে রাজ দরবারে যায়, আর টিয়ে জামা দেখে অনেক খুশি হয়, আর টুনিকে পারিশ্রমিকের পাশাপাশি পুরস্কৃত করে। আর টুনি খুশি মনে বাড়িতে চলে আসে। তো বন্ধুরা, দেখলে তো, অন্যের ক্ষতি করতে চাইলে উল্টো নিজেরই ক্ষতি হয়ে যায়। তাই আমরা কখনোই কারো ক্ষতি করার চিন্তাও করব না। মা, খেলতে গিয়ে আমার ডানাটা কেটে গিয়েছে মা, তুমি আবার ডানে একটু ওষুধ লাগিয়ে দাও না মা। মরণের খেলা খেলতে গিয়ে ডানা কেটে এনেছিস, আর এখন কি না আমার কাছে ঔষধ লাগিয়ে যাচ্ছিস? সতীনের বেটি কোথাকার, যা আমার চোখের সামনে থেকে দূর হ। ও মা, দাও দেখো একটু ওষুধ লাগিয়ে, আমার যে খুব ব্যথা করছে। কতটুকু রক্ত পড়লে কি তুই মরে যাবি নাকি? হ্যাঁ, সারাদিন তো এত এত খাবার খেয়ে শরীরে রক্ত বানাচ্ছিস, সেখানে অতটুকু রক্ত কিছুই না। আমার কানের কাছে আর ঘ্যান ঘ্যান না করে যা তো যা, এখান থেকে চলে যা। মাগো, এভাবে আর বলো না মা, দাও না একটু ওষুধ লাগিয়ে। এ সতীনের মেয়ে তো দেখছি আমার কানটাই শেষ করে দিবে। যা তো বাবা, তুই আমার সামনে থেকে যা, তোকে আমার একদম সহ্য হচ্ছে না। মা, ও মা, আমার ভীষণ গরম লাগছে। আহারে, বাবাটা আমার খেলা করে একদম ক্লান্ত হয়ে গেছে। আয় বাবা সোনা, তোকে আমি ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে দিচ্ছি, আর তোর জন্য দুটো ডিম সিদ্ধ করে রেখেছি, চল খেয়ে নিবি। মা, আমি তো কখন থেকে ওষুধ লাগিয়ে যাচ্ছি, ওই একবারই তো লাগিয়ে দিলে না। আর দাদা তো শুধু ক্লান্ত হয়ে গেছে, তাতেই তুমি তার এত যত্ন করছো।
সতীনের মেয়ের তো মুখে দেখছি কথার খই ফুটছে। এমন মার মারবো না, একেবারে তুই তোর মরা মায়ের কাছে চলে যাবি। যত সব, যা এখান থেকে। বাবা রকি, তুই চল। টনি তার সৎ মেয়েকে রেখে নিজের পেটের ছেলেকে নিয়ে নিজের ঘরে চলে যায় আর ছেলেকে ভালো মন্দ খাওয়া